পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি যেটা বললেন যে আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। তো এর মধ্যে আরেকটা সাদৃশ্য আপনাকে বলতে পারি যে এর মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে একজন আবার জামিনে বেরিয়ে গিয়েছিলেন এবং অতি সম্প্রতি তাকে আবার এই বোমাবাজির সাথে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা দেখেছি যে সে অলরেডি গ্রেপ্তার হয়েছে, জুয়েল নামে একজন বন্দী। সো তার মানে হচ্ছে তাদের যারা এখন 3 জন পলাতক আছেন, এরা ব্যতীত আসলে জঙ্গি আমাদের এখানে জঙ্গি সংশ্লিষ্টতা বা জিহাদি সংশ্লিষ্টতা এরকম অধিক সংখ্যায় নেই। বাকিরা হচ্ছে বিভিন্ন মামলায় অথবা দণ্ডপ্রাপ্ত অথবা কেউ আছেন যারা আন্ডার ট্রায়াল প্রিজনার ছিলেন। সো এই ক্ষেত্রে এবং এটার সাথে আসলে গ্রেপ্তারের সাথে আসলে আপনারা জানেন যে আমরা হচ্ছে কারাগারের ভিতরে অপারেট করি, এটা ল এনফোর্সিং এজেন্সি, তারা আমি বিশ্বাস করি যে প্রতিনিয়ত কাজ করছে এবং তারা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আপনি জানেন যে আমরা ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে, যে কারণে হয়তোবা তারা নিবিড়ভাবে মেলামেশার কারণে হয়তো তারা এই সুযোগটা পেয়েছে। বাট আমরা বর্তমানে আপনাকে একটা ইস্যু করতে চাই যে যারা এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি, স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। তো অতীতে হয়তো আমরা এটা পারিনি বলে হয়তো মনোযোগ দিতে পারিনি, বাট আপনাদেরকে একটু বলতে পারি এখন কিন্তু আমাদের বন্দি ব্যবস্থাপনা অনেক স্মার্ট, অনেক ডাটা নির্ভর। আমাদের এখানে একজন এডিশনাল আইজি এখন কিন্তু বন্দি ব্যবস্থাপনাটা পুরোপুরি দেখছেন, উনি কিন্তু প্রতিনিয়ত এই ডাটাগুলো নিয়ে স্টাডি করছেন, যেখানে সমস্যা হচ্ছে যেখানে পাচ্ছি সেখানে কিন্তু আমরা পরিবর্তন করছি, কঠোরতা বাড়াচ্ছি। সো এই সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে ওদের ভবিষ্যতে আমরা হয়তো এটা বেটার রেজাল্ট দেখতে পাবো, বাট হয়তো অতীতে আমাদের দুর্বলতা ছিল। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি তারিখ এখন বিষয় রাখছি আর কি। আপনি তো বেশ কিছু বিষয় উল্লেখ করলেন, সেটা হচ্ছে স্বাস্থ্য, খাবার এবং একই সাথে বন্দীদের বিভিন্ন অধিকার নিয়ে। আমার কিছু অভিযোগ, যেহেতু নরসিংদীর কথা এসছে, আমার কাছে নরসিংদীর কারাগার নিয়ে বেশ কিছু অভিযোগ আর কি আমি পেয়েছিলাম। সেখানে বিশেষ করে আপনার মনে হয় কারাগার সম্পর্কে সকল অভিযোগ আপনার এখানে চলে এসছে। আমি মনে করি যে আপনাদের প্রশ্ন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এই অভিযোগগুলো নিয়ে আমরা কিন্তু ডিল করছি এবং আমার মনে আছে আমি যখন প্রথম আপনাদের সামনে মুখোমুখি হয়েছিলাম আমি এন্ডোর্স করেছিলাম যে উইল আইডেন্টিফাই, আমি বলবো না যে এটা হচ্ছে না এবং এটাকে আমি অস্বীকারও করবো না, আমি এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আপনি যদি খাবারের কথা বলেন, আমরা আসলে নিবিড়ভাবে এগুলো মনিটর করছি। বর্তমানে আমি আমার জানার মতে প্রায় 60টার মতো কারাগার ইতিমধ্যে ভিজিট করেছি, বন্দীদের সাথে আলাদা একান্তভাবে কথা বলার চেষ্টা করেছি, শুধুমাত্র জেল সুপার জেলার উপস্থিতি না, আলাদাভাবে যখন ভিজিট করি। তো আসলে খাবার পরিমাণ নিয়ে এই মুহূর্তে আমি কোনো কমপ্লেইন পাইনি আমার দৃষ্টিতে, এবং আমি বিভিন্নভাবে তদন্ত করেছি বিভিন্নভাবে। রেজার আমার খাবার নষ্ট হয়, চালের যে পরিমাণ বরাদ্দ আছে এটা যদি পুরোপুরি দিই আমাদের নষ্ট হয়। রেজার আমরা ডাইভার্ট করার জন্য অলরেডি চাল কিছু কমিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য সরকারের কাছে আমরা প্রস্তাবনা নিয়েছি, বিকজ এই চাল যখন চাপ দিচ্ছি পুরোপুরি রান্না হচ্ছে তখন অনেক নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পারছে না। একইভাবে খাবারের অন্যান্য যে আইটেমগুলো আছে, আমার বেসিক ফুড যদি বলি, আমাদের সকালে রুটি, সবজি, মাছ এবং যে তরকারিগুলো, এগুলো আমার দৃষ্টিতে শুধুমাত্র প্রোটিন ছাড়া বাকিটা সাফিসিয়েন্ট, এবং আমি কোথাও কমপ্লেইন পাইনি। আমি সত্যিকার অর্থে এই সরকারি স্থাপনা এখন একটা কমপ্লেইন বন্ধুরা করে স্বাদ কম হয়। এটা আসলে আপনারা জানেন আমরা বন্দীদের দিয়ে রান্না করাই, এখন হয় অনেক সময় দেখা যায় এক্সপার্টিজের অভাবে হয়তো বা কিছুটা প্রবলেম হয়, এই জায়গায় কিন্তু আমরা মশলা বাড়ানোর প্রক্রিয়া নিয়েছি। সো আশা করছি যে এই কমপ্লেইনটা ধীরে ধীরে কমে আসবে। অতীতে অনেকে বললো, এখন কিন্তু আপনি দেখেন
যে আগে বলতো যে সারাক্ষণ শুধু বাইরে থেকে খাওয়া, বাসা থেকে খাবার। এখন আপনি পুরো বাংলাদেশ জেলের চিত্র যদি দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুই একটা ব্যতিক্রম, এবং যদি কেউ যদি ইন্ডিভিজুয়ালি ভায়োলেট করে, বাইরে থেকে কিন্তু খাবার আর যাচ্ছে না, রান্না করা খাবার কিন্তু যাচ্ছে না। তার মানে আমার 80,000 90,000 বন্দী সার্ভাইভ করছে তো, মানে খাবার যদি প্রপার এবং অ্যাপ্রোপ্রিয়েট না হতো, খেতে না পারতো, তাহলে তো হ্যাঁ কিছু জায়গা আছে যারা জন্য আপনার লাইফস্টাইলের সাথে যারা সামর্থ্যবান আছেন, হয়তো বা তাদের কাছে মনে হয় যে না এটা ইনফেরিয়র, বাট বাকি একটা মেজরিটি